অর্জন করলাম, আর তাই তো আজকে আমার পাওয়ার দিন। আমি আমার নিজের নাম সাইলক অ্যান্ড সিকো ফ্রেন্ডসের দলে লিখিয়েছি। সাইলক অ্যান্ড সিকো ফ্রেন্ডস, পৃথিবীতে G7H থেকে G আস্তে আস্তে 20 হয়ে গেছে। আমাকে তো ভাবতে হবে আর কতদিন আমি বিপ্লব করবো ছেঁড়া পোশাকটা পরে, আর কতদিন বলবো ইনকলাব জিন্দাবাদ বন্দে মাতরম। লালগড়ের মানুষদের কথা শুধু পেপারেই থেকে যাবে, লালগড়ের মানুষ কিছু পাবে না। এটাই ভারতবর্ষ, এটাই সমাজ, এটাই আমার জীবন। আর তাই আজকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে একদম নিজের জীবনটাকে পাল্টে দিয়ে দেখুন আপনাদের সামনে এসে আমি কি সুন্দর বলছি, একটা ভালো পোশাক পরেছি, কোয়াটি কিপ্যাডালা একটা মোবাইল নিয়ে আমি ফেসবুকে ব্যস্ত, প্রেমিকাকে চিঠি লিখতে তো ভুলে গেছি। আমার মধ্যে মানুষ নেই, একটা যান্ত্রিকতা, একটা বর্বরতা সবসময় ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘোরার মধ্যেই তো আমার পাওয়ার আনন্দ। যত রকমের হাতছানি ছিল, নাইট ক্লাব থেকে শুরু করে নন্দনের বাগানে খুনসুটি, সবই তো আমি পেয়েছি আমার এই অর্থনৈতিক স্বাধীনতায়। আমার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়েছি ঠিকই, তবে আমার মা বাবার মুখে আমি হাসি ফোটাতে পেরেছি। এখন বাড়িতে ফিরলে আমার বাবা গর্ব করে বলে, আমার ছেলের মাথা থেকে ভূত নেমেছে, আমার ছেলেটা অনেক কিছু জীবনে পেল। এটাই তো আমার সব থেকে বড় পাওনা। 10টা বন্ধুর সামনে গিয়ে যখন বেনসন আর হেজেসের প্যাকেটটা থেকে একটা সিগারেট বার করে ধরাই, তখন আমার বন্ধুরা বলে, দেখেছিস অর্ণবটা কিরকম উন্নতি করছে। এটা আমার পাওয়া। আর এই পাওয়াগুলো পেতে পেতে আমি এখন সত্যি খুব ক্লান্ত। এখন মনে হয় প্রত্যেকটা দিন আমার কাছে হয়তো পাওয়ার দিন। আমার হাতে টাকা আছে, টাকাকে ব্যবহার করার জায়গা নেই। আমার হাতে অনেক কিছু ছিল একটা সময় যাকে আমি ব্যবহার করতে পারতাম নিজের মতো করে, কিন্তু আজ আর পারি না। হয়তো এটাই আমার পাওয়ার দিন। আমি লটারি পাইনি, আমি নিজের জীবনটাকে লটারি করে দিয়েছি। তাই আমার টোটাল জীবনটাই আজকের দিনে দাঁড়িয়ে পাওয়ার দিন। এতগুলো মানুষ কিছুক্ষণ বাদে হাততালি দেবে, ভালো লাগলেও দেবে, না লাগলেও দেবে, বুঝলেও দেবে, না বুঝলেও দেবে। এটাই আমার পাওনা, এটাই আমার আজকের পাওয়ার দিন। এই পাওয়াটা নিয়ে কতদিন চলতে পারবো জানি না, এই পাওয়াগুলো নিয়ে মানুষ কতদিন ভালোভাবে বেঁচে থাকতে পারে জানি না। তবে যান্ত্রিকতার হাসি সবসময় মানুষ মুখে রাখতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই একটা কথা আছে না, দেখা হলেই মিষ্টি হাসি। ওই মিষ্টি হাসিটা হয়তো সবসময় থেকে যাবে, কিন্তু মিষ্টি হাসির পেছনে যে দুঃখগুলো, দুঃখ কি সত্যি আর পাই আমরা? পাই না। চোখের জল ফেলা তো ভুলেই গেছি। বিদায় নিলাম বন্ধু, অনেক কিছু পেলাম, অনেক কিছু বদলে আজকে অনেক কিছু পেলাম। তাই আজকে আমার পাওয়ার দিন। আর আমি আমার এই পাওয়াটাকে আমার সমস্ত বন্ধুর সাথে, এই পৃথিবীর সব মানুষের সাথে একসাথে ভাগ করে নিতে চাই। সত্যি আমার পাওয়ার দিন আছে। এখানে আমার বিষয় এসছে, তুমি এসো অন্ধকারে, আমি আছি ঝোপে ঝাড়ে। তো হ্যাঁ, প্রথমেই সবাই একটু হেসে উঠেছে। এই বিষয়টা নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। কোনো একদিন ঝোপে ঝাড়ে প্রেমিকাকে নিয়ে বসে আছি আর গান গাইছি, হয়তো আমিও দিতাম তোরে চাঁদমহল এক সুন্দর ভোরে, অথবা কোনো জ্যোৎস্নার রাতে কোহিনূর তোর দুই হাতে, জানি তুই বলতিস প্রীতি জানে। এই কথা বলতে বলতে এইভাবে প্রেম প্রীতি ভালোবাসা চলতে চলতে আরো গভীরে যেতে যেতে হঠাৎ করে আবির্ভাব হলো সেই জন্তুটি, যে জন্তুটি আমাকে বোঝাতে চাইলো আমি আছি অন্ধকারে, আমি আছি ঝোপে ঝাড়ে। আর সেই জন্তুটি আর কেউ নয়, সাপ। সে আমাকে এসে বলছে যে তোমরা যে প্রেম করছো, ভালোবাসছো, আরো গভীরে যাচ্ছ, খুব ভালো, 22শে শ্রাবণের আরো গভীরে যাও, এই বুঝি তোর। তো সেইখান থেকে দাঁড়িয়ে সাপটি এলো, সাপটি এসে আমাকে এরকম ভাবে বোঝালো জিনিসটা। তো সাপকে আমি এই কথাটা আরো বললাম যে আমি অল্প নিয়ে থাকতে পারি যদি পাই একটু ভালোবাসা। তো সাপটিকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাপটি চলে যায় এবং আমি আমার যে প্রেমিকা ছিল তাকে বলতে থাকি, कोई नहीं है कमरे में कोई क्या हंसी मिला है पल, आज शरारत करने दे काम बाकी करेंगे कल। এইভাবেই প্রেমিকাকে নিয়ে আমি আরো গভীরে যেতে থাকি এবং যেতে যেতে প্রেমিকাকে এটাই বলতে থাকি, তুমি এসো আরো অন্ধকারে, আমি যেতে চাই আরো ঝোপে ঝাড়ে। ধন্যবাদ। যে বিষয় আমাকে দেওয়া হয়েছে তা হয়তো শুনলে মনে হাসির কল্লোল আসতে পারে বা
বাদিকের বুকে একটা ধাক্কা লাগতে পারে। বিষয়টা এরকম, নলবনে তুমি আর ধাপার মাঠে আমি। বিষয়টা হয়তো এই প্রেক্ষাগৃহে যারা বসে আছেন তাদের কাছে হয়তো হাসির বা কল্লোলের আয়োজন করেছে, কিন্তু বিষয়টাকে যদি আমার মতো করে দেখতে হয় তাহলে সেই তুমি বলতে সেই তোমরা যারা আজকে সভ্য পোশাকে সভ্য মস্তিষ্কে অসভ্যভাবে নলবনে ঘুরে বেড়াও, তারা হচ্ছে তুমি। আর আমি সেই আমি যাদেরকে তোমরা অর্থাৎ এই সভ্য মানুষেরা অসভ্যভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দাও। আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এই আমাকে অনেক জঞ্জালের গাড়ি, অনেক নোংরার গাড়ি সেই ধাপার মাঠে ফেলে দিয়ে আসে। সেই আমি আজ ধাপার মাঠে যেভাবে সেই প্রাচীনকাল থেকে অর্থাৎ এই তিলোত্তমা কলকাতা যখন থেকে সুন্দর করার প্রয়াস হয়েছে তখন থেকে সভ্য মানুষ সেই অসভ্যভাবে ব্যবহার করে সমস্ত জিনিসগুলোকে ধাপার মাঠে পাঠিয়ে দিয়েছে। আর তখন থেকে আমি ধাপার মাঠেই পড়ে আছি। আর তোমাদের অনেক অনেক সময় গেছে আর সেই সঙ্গে তোমাদের বিবর্তন হয়েছে। তোমরা হয়তো টেরিকোটের প্যান্ট ছেড়ে জিন্সে এসেছো, হয়তো লং স্কার্ট ছেড়ে শর্ট বা মিনিতে, কিন্তু তা বলে মিনি বাস ছেড়ে প্লেনে ওঠার স্বপ্নও যদিও বা দেখে থাকো, কিন্তু সেই ছোট্ট মিনি অর্থাৎ পোষা বেড়ালটাকে যখন মরে যায় তখন তাকে মাটি তো চাপা দিয়ে দেওয়া যায়, তাকে রাস্তায় কেন সেই ধাপার মাঠে কেন ছুঁড়ে ফেলতে হয়? বা মিনি অর্থাৎ আমাদের কাজের যে মেয়েটা বাড়িতে কাজ করে তাকে একটা নোংরা পোশাক পরিয়ে দেওয়ার রীতি কেন তোমাদের মধ্যে এসে গেছে? সেই নোংরা নীতিটাই আজ ধাপার মাঠে পড়ে আছে। সেই নোংরা নীতিটাই আমি, যেই সভ্য নামক সোকল্ড একটা কথার মানুষের গায়ে অসভ্যের প্রলেপের মতো লেগে আছে। আর সেই তোমরা নলবনে বোটিং করছো হয়তো পাটা দুলিয়ে দুলিয়ে, আর সেভাবেই পায়ের চাপড়ে চাপড়ে মারিয়ে দিয়েছ অনেক বস্তুকে। আর সেই সমস্ত চাপা দেওয়া বস্তুগুলোই হয়তো আজ ধাপার মাঠে আমার মতো করেই পড়ে আছে। তাই আমাকে যে টপিক দেওয়া হয়েছে নলবনে তুমি, সত্যি তুমি আজ নলবনে সভ্য সকল সেই সভ্য হয়ে অসভ্য বর্বর কাজগুলো করেছ আর সবুজকে ধ্বংস করে ধাপার মাঠ তৈরি করেছ। কিন্তু সেটার প্রয়োজন পড়ে না। যদি হৃদয় থেকে ভালোবাসার জায়গা থাকে তাহলে নল বনে যেতে হয় না, হৃদয় বনে গেলেও ভালোবাসা যায়, আর সেখানেই ভালোবাসার সার্থকতা। তাই আমাদেরকে ধাপার মাঠে ফেলতে হয় না, আমাদেরকে একটু প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার তো করা যায়, প্রয়োজন ফুরিয়ে গেলেই শুধুমাত্র ফেলে দিতে হবে, আর তারপর আমাদের স্থান হবে ধাপার মাঠে। তা তো যোগ্য কথা নয়। ছেঁড়া জিনিসগুলো দিয়েও তো একটা ছেঁড়া কাঁথা বোনা যায়, যা থেকে আমার মতন সেই ধাপার মাঠে পড়ে থাকা মানুষেরা স্বপ্ন অন্তত দেখতে পারে। ধন্যবাদ, নমস্কার। সেই হাসির কলরব আস্তে আস্তে কিন্তু মুছে গেছে, আর অসভ্য জঞ্জাল যেটা আমাদের গায়ে ছিল সেটাও হয়তো মুছে যাবে এই প্রেক্ষাগৃহের সকল নয় সত্যি সভ্য মানুষদের সেই বুকের জ্বালা হয়তো জুড়বে। ধন্যবাদ, নমস্কার। সময় নিয়ন্ত্রক কর্তৃকে সকলকে আমি জানাই যথা জায়গায় যথাযোগ্য সম্মান। আমার বিষয়টা হচ্ছে চোখের সামনে রাইমা কি করে খাই মা, হাসি পাওয়াই উচিত। সত্যি একটু বিশ্লেষণ করে দেখা যাক ব্যাপারটা। এখানে যে রাইমা নামটা এটা কিন্তু একটা সিম্বলিক। রাইমার জায়গায় হতেই পারতো পাউলিদাম, যে ভারতীয় সংস্কৃতিকে পায়ের চিপে এখন রেড কার্পেটে ঘুরে বেড়াচ্ছে। এটাই মা, তুমি তো একটা সময় বলেছিলে, শুধু তুমি নয় সমগ্র মা, সকলের মা, এই ভারতবর্ষের সকল মারা একটা সময় বলেছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তোমরা একদিন বলেছিলে আমাদের সন্তানদের জন্য আমরা গড়বো এক নতুন সমাজ। তোমরাই তো শিখিয়েছো মা সকলের জন্য বাঁচতে, তোমরাই তো শিখিয়েছো ভদ্রভাবে থাকতে।
সুন্দর পোশাকে সুন্দর মানুষ হতে তোমরাই শিখিয়েছো। ছোটবেলায় যখন মন্দিরে যেতাম মা, তুমিই বলেছিলে ঠাকুরকে বল, আল্লাহকে বল, খুদাকে বল, যেন মানুষের মতো মানুষ হতে পারিস। কিন্তু মা বলো তো, কি করে মানুষের মতো মানুষ হব? আমরা সবাই, মা তোমাকেও বাদ দিচ্ছি না, তোমরা সবাই, আমরা এই ভারতবাসীরা, আমরা কি রেখেছি পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশন যারা আসছে তাদেরকে ঠিকঠাকভাবে বাঁচার মতো সুযোগ দিতে পারছি? একটি প্রথম সারির দৈনিক সংবাদপত্রে প্রথম পাতায় খবর, একজন বলিষ্ঠ অভিনেত্রী, উনি তদানীন্তন ভারতবর্ষের সমস্ত সংস্কৃতিকে পায়ে চিপে হত্যা করে আজকে নাকি খবরের শিরোনামে। আজকে দিনে অভিনয় যখন একটা, আমরা মনে করি অভিনয় একটা সংস্কৃতির ব্যাপার, কিন্তু না, আজকে দিনে অভিনয় দেহ সৌষ্ঠবের ব্যাপার। আমরা শুধু সমগ্র ভারত ছেড়ে দিলাম, আমাদের বাংলায় তো এরকম কালচার ছিল না কখনো। আমি জামা কাপড় খুলে ফেললে আমি আসি পেপারের ফ্রন্ট পেজে, কিন্তু সুচিত্রা সেন আমরা হয়তো কেউই জানি না, হয়তো খুব অল্পজনই জানি, যিনি বিগত 8 দিন ধরে প্রায় কোমায় চলে গেছেন, তার খবর কিন্তু কেউ জানি না। একবার নিজেদেরকে জিজ্ঞেস করুন তো, ছত্রাক কি? বাচ্চাদের জিজ্ঞেস করুন ছত্রাক কি, কেউ বলতে পারবে না, বলবে সিনেমার নাম। এটাই আমাদের কালচার। কাউকে আমি আঘাত করছি